খামেনির মৃত্যুতে ইরান জুড়ে আর্তনাদ, 40 দিনের শোক, এক সপ্তাহ সরকারি ছুটি। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তেহরানের পাল্টাপাল্টি হামলা অব্যাহত। মধ্যপ্রাচ্যে সংঘাতে 54 ফ্লাইট বাতিল, স্বাভাবিক হচ্ছে বিমান চলাচল। কুয়েত বিমানবন্দরে আহত 4 বাংলাদেশি, প্রবাসীদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব প্রধানমন্ত্রীর। যে কোনো দুর্যোগ পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবেলায় করণীয় ঠিক করার নির্দেশ প্রধানমন্ত্রীর। শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্রের। এবং রমজানের পরই সিটি কর্পোরেশন নির্বাচনের কাজ শুরুর পরিকল্পনায় ইসির। স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে কিনা সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় কমিশন। জনপদের সময়, সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন আগ্রাসনে নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতিও মারা গেছেন। এরই মধ্যে ইরানে নিহতের সংখ্যা ছাড়িয়েছে 200। খামেনির মৃত্যুতে ইরানে 40 দিনের শোক ও 7 দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এদিকে বিধ্বংসী প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে একের পর এক ছুটছে ক্ষেপণাস্ত্র। হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলও। این سوخت رو نتوانیم در داخل کشور تولید کنیم، باید دست دراز کنیم طرف آمریکا। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার 37 বছরের শাসনামলে অসংখ্যবার আয়াতুল্লাহ আলী খামেনির ওপর হামলার চেষ্টা হয়েছে। 1981 সালে মসজিদে এক বোমা হামলায় গুরুতর আহত হলেও দমে না গিয়ে মাসুদ পেজেশকিয়ান সহ মোট 6 জন প্রেসিডেন্টের সময়কাল শাসন করেছেন এই প্রভাবশালী ব্যক্তিত্ব। গত জুন মাসেও সরাসরি তেল আবিবের সঙ্গে সংঘাতে জড়িয়ে নিজের শক্তিমত্তার জানান দিয়েছিলেন তিনি। অবশেষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনে নিভে গেল খামেনি প্রদীপ। মৃত্যুর আগ মুহূর্তেও তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ছিলেন। খামেনিকে হত্যার পরও থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলে 30টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতিও নিহত হয়েছেন। তেহরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চালানো যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাজনৈতিক উপদেষ্টা এবং দেশটির প্রতিরক্ষা পরিষদের সেক্রেটারি আলী শামখানি নিহত হয়েছেন। এছাড়া ইরানের সেনাবাহিনীর প্রধান আব্দুল রহিম মুসাভি এবং প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির জাদে নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরানের গণমাধ্যম। ক্ষমতার শূন্যতা সামাল দিতে অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ গঠন করেছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। পরিষদে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসিনি এজি এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন আইনবিদ রয়েছেন। সংবিধান অনুযায়ী নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত এই পরিষদ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে। সর্বোচ্চ নেতাকে হত্যার উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে বিশ্বের ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী সামরিক হামলার ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এরপরই তেল আবিব সহ ইসরায়েলে গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলার পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনাও নিশানা করে ইরান। সমগ্র ইসরায়েল জুড়ে বেজে ওঠে সাইরেন। দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে নেতানিয়াহু প্রশাসন। তবে ইরান জুড়ে আরও তীব্র হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি জানান, এমন হামলা চালানো হবে যা এর আগে ইরান কখনোই দেখেনি। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোকের সাগরে ভাসছে গোটা ইরান। প্রিয় নেতা নিহতের খবর প্রকাশের পরপরই রাজধানী তেহরান সহ ইরানের বিভিন্ন শহরের রাজপথে নেমে আসেন লাখ লাখ মানুষ। খামেনির ছবি হাতে কান্নায় ভেঙে পড়েন তারা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের দাবি জানান ইরানিরা। এই অশ্রু শোকের, প্রিয়জন হারানোর বেদনার। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে রাজপথে নেমে আসেন লাখ লাখ মানুষ। সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুতে যেন শোকের সাগরে ভাসছে গোটা ইরান। রাজধানী তেহরানে একে একে জড়ো হতে থাকেন অসংখ্য নারী পুরুষ। সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হারিয়ে শোকে মাতম করেন তারা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জনসমুদ্রে পরিণত হয় তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার দাবি করেন তারা। খামেনি হত্যার বদলা চান তারা।
শুধু তেহরানই নয়, ইস্পাহান সহ ইরানের আরও বেশ কয়েকটি শহরের রাজপথে নেমে আসেন সাধারণ ইরানিরা। মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলার ডাক দেন তারা। সর্বোচ্চ নেতার মৃত্যুতে দেশ জুড়ে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান। সেই সঙ্গে ঘোষণা করা হয়েছে 7 দিনের সাধারণ ছুটি। এদিকে ইরানে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে খোদ নিউ ইয়র্কে বিক্ষোভ হয়েছে। নিউ ইয়র্কে টাইমস স্কয়ারে জড়ো হয়ে বিক্ষোভ করেন শত শত মানুষ। ইরানের জাতীয় পতাকা হাতে অবিলম্বে হামলা বন্ধের দাবি জানান তারা। বলেন, ইরাক যুদ্ধ থেকে শিক্ষা না নেয়ার কারণেই নতুন করে ইরানের মাটিতে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এই সংঘাতের কারণে গোটা মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে উঠবে বলেও সতর্ক করেন আন্দোলনকারীরা। পাকিস্তানের উত্তরাঞ্চলীয় শহর স্কারদুতে খামেনির মৃত্যুর প্রতিবাদে হাজারো শিয়া মুসল্লি মিছিল বের করেন। বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড ও পতাকা হাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেন। বিক্ষোভকারীরা জানান, এটি শুধু একজন নেতার হত্যাই নয়, বরং সমগ্র মুসলিম বিশ্বের প্রতি আঘাত। ভারতের কাশ্মীরের বিভিন্ন এলাকায় রোববার রাস্তায় নামেন শোকাহত প্রতিবাদকারীরা। তারা আয়াতুল্লাহ খামেনির ছবি হাতে শোক মিছিল করেন এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্লোগান দেন। জোরদার করা হয় নিরাপত্তা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইরানের হামলা কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত 4 বাংলাদেশি আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় বিমানবন্দরটিতে ড্রোন হামলা চালায় তেহরান। আহতদের চিকিৎসার খোঁজ খবর নিতে হাসপাতালে যান কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। আহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার আমিনুল, পাবনার রাকিবুল ইসলাম, নোয়াখালীর মাসুদুর রহমান এবং কুমিল্লার দুলাল মিয়া। প্রবাসীদের সতর্কতার সঙ্গে চলার পরামর্শ দিয়েছেন রাষ্ট্রদূত। কুয়েত এয়ারপোর্টে একটা ড্রোন হামলা হয়, তো সেখানে আমাদের বাংলাদেশের 4 জন কর্মী তারা কর্মরত ছিলেন, তারা আহত হয়েছেন। আমি আজকে তাদেরকে ফারবানি হসপিটালে দেখতে গিয়েছিলাম। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলার জেরে মধ্যপ্রাচ্য রুটে 54টি ফ্লাইট বাতিলের তথ্য জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে বন্ধ থাকা ফ্লাইট চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। দোহা, আবুধাবি ও দুবাই ছাড়া বিমানের সব ফ্লাইট চালুর তথ্য নিশ্চিত করেছে বিমান বাংলাদেশ। তবে এখনও যাত্রীদের ভোগান্তি কাটেনি পুরোপুরি। দুর্ভোগ কমাতে সব সেবা নিশ্চিতের কথা জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী। ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় মধ্যপ্রাচ্যের আবুধাবি, দুবাই, কুয়েত সহ কয়েকটি দেশের আকাশসীমা বন্ধে বিপাকে পড়েন বাংলাদেশি প্রবাসী শ্রমিক ও যাত্রীরা। তবে রোববার সকাল 11টার পর মধ্যপ্রাচ্যের জেদ্দা, রিয়াদ ও মাস্কটে ফ্লাইট চালু করে বেসরকারি সংস্থা ইউএস বাংলা। চলেছে সৌদি এয়ারলাইন্সেরও কয়েকটি ফ্লাইট। বিমান বাংলাদেশ জানায়, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে দোহা, আবুধাবি ও দুবাই ছাড়া বিমানের সকল ফ্লাইট চালু করা হয়েছে। যাত্রীদের আন্তর্জাতিক আইন মেনে দেয়া হবে ক্ষতিপূরণ। মদিনাটা ছিল 337, জেদ্দাটা হচ্ছে 335, যেটা গতকাল ক্যান্সেল হয়েছিল। এটা আজ সন্ধ্যা 7টায় ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে। যে সমস্ত ইন্টারন্যাশনাল রুলস রেগুলেশন আছে সেগুলো ফলো করেই হচ্ছে গিয়ে আমরা প্যাসেঞ্জাররা সুযোগ সুবিধা অবশ্যই পাবে। এর মধ্যে এয়ার ইন্ডিগো সহ কয়েকটি এয়ারলাইন্স ফ্লাইট বাতিল করায় বিমানবন্দরে এসে বিপাকে পড়েন যাত্রীরা। তথ্য পেতে অসহযোগিতার অভিযোগ করেন তারা। একটা পাশে আমার ফ্লাইট হওয়ার কথা ছিল, তো হয় নাই। এখন বলতেছে যে কোনো ফ্লাইটই হবে না, ওনারা কিচ্ছু জানে না। যাত্রী এয়ারপোর্টের ভিতরে ঢুকতে পারছেন, ওখানে যা ওনারা বলতেছে যে এই ফ্লাইটটা আজকাল হবে না। এই ফ্লাইটটা কবে হবে আমরা এখনো নিশ্চিত না যে কবে দিবে বা কবে যাইতে পারবো। দুপুরে যাত্রীদের খোঁজখবর নিতে বিমানবন্দর পরিদর্শনে এসে প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের জন্য সব সেবা উন্মুক্ত রেখেছে মন্ত্রণালয়। দেয়া হচ্ছে ফ্লাইটের সব হালনাগাদ। আমরা 24 আওয়ার্স আছি। মেসেজ আমিও তো আপনাদেরকে বললাম, হটলাইন নাম্বার আমাদের আছে, আমাদের লোকাল এমপি এখানে আছে, আমরা সর্বক্ষণই আছি। আমাদের দেবেন, আমরা তখনই আমরা সব ধরনের প্রিপারেশন আছে। রোববার সকাল পর্যন্ত মধ্যপ্রাচ্য রুটে 54টি ফ্লাইট বাতিলের তথ্য জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকেও মধ্যপ্রাচ্যগামী একাধিক ফ্লাইট বাতিল করা হয়। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পর্যাপ্ত মজুদ থাকায় বর্তমান পরিস্থিতিতে দেশের জ্বালানি সংকট হবে না। পররাষ্ট্র ও বিদ্যুৎ জ্বালানি মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর একথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী জানিয়েছেন, ভূমিকম্প সহ যে কোনো দুর্যোগ মোকাবেলায় উপকূলীয় অঞ্চলের মতো রাজধানীতেও 1 লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
অন্যদিনের মতো রোববারও সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে মন্ত্রিপরিষদ বিভাগে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডক্টর হুমায়ুন কবির এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে বৈঠক করেন সরকার প্রধান। আলোচনায় উঠে আসে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় মধ্যপ্রাচ্য পরিস্থিতি সহ আন্তর্জাতিক নানা বিষয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জানান, মধ্যপ্রাচ্যে থাকা বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে দেশে পর্যাপ্ত জ্বালানি মজুদ থাকায় বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সংকট হবে না বলে জানান তিনি। বাংলাদেশি যারা আছে ওইসব জায়গায় এরাই আমাদের প্রায়োরিটি, এবং যারা স্ট্যান্ডার্ড আছে প্যাসেঞ্জাররা এদেরকে সহায়তা করা। উই আর কোঅর্ডিনেটিং ওয়েল, যাতে কোনো ডিস্ট্রেস আমাদের সিটিজেন্সদের হয় না। সংকটে আমরা আগেও দেখছি যে বিভিন্ন সময় কিছু এনার্জি রিলেটেড একটু ফ্লাকচুয়েশন হইতে পারে, বাট যে স্টক আছে এটা নিয়ে কোনো তেমন অসুবিধা হবে না। এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। পরে মন্ত্রী বলেন, ভূমিকম্প সহ যে কোনো দুর্যোগ মোকাবিলায় দেশের উপকূল অঞ্চলের মতো রাজধানীতেও অন্তত 1 লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। গত মাসে যে আর্থওয়েকের দেখা দিচ্ছিল বিভিন্ন জায়গায়, সে কারণে উনি বিশেষ করে ঢাকা কেন্দ্রিক আমাদেরকে 1 লক্ষ ভলান্টিয়ার, যেটা আমাদের কোস্টাল এরিয়াতে আছে, ওই মডেলে তৈরি করার জন্য আমাদের একটা নির্দেশনা দিয়েছে। কিছু ইকুইপমেন্ট দ্রুত গতিতে যাতে আমরা প্রকিউরমেন্ট করতে পারি এবং অ্যাওয়ারনেস তৈরি করার জন্য অন্য মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের কাজ করার নির্দেশনা দিয়েছে। এছাড়া দুর্যোগ পরিস্থিতিতে নাগরিকদের অবস্থান নেওয়া সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনায় রাজধানীতে স্কুল, খেলার মাঠ ও খোলা স্থান চিহ্নিত করে তা প্রস্তুত রাখার নির্দেশনাও দেন সরকার প্রধান। বিভিন্ন খেলার মাঠ, স্কুলকে চিহ্নিত করতে বলা হয়েছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময়ে আরও থাকছে। রাজবাড়ীতে চুরির অপবাদ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যার হুমকি, প্রতিবাদ করায় শ্বশুরকে পিটিয়ে হত্যা, অভিযুক্ত বরকত শেখ গ্রেফতার। শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের কথা বলেছেন তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সরকার আন্তরিকতার সঙ্গে চেষ্টা করছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের। এ সময় নরসিংদীর ঘটনায় আসামি গ্রেফতার হয়েছে এবং দ্রুত শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। ভারতের সঙ্গে লেনদেন, যাতায়াত, সীমান্ত নিরাপত্তা নিয়ে কথা হয়েছে বলেও জানান সালাউদ্দিন আহমদ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সশস্ত্র বাহিনী যেভাবে মাঠে ছিল, বাংলাদেশে যত শীর্ষ সন্ত্রাসী আছে, এরকম যত চাঁদাবাজ আছে, তারা অতি অবশ্যই যাতে আইনের আওতায় আসে, ধৃত হয়, সেই ব্যবস্থা আমরা খুব দ্রুত নেব। প্রতিবেশী হিসাবে আমাদের ভারতের সাথে অনেক বেশি লেনদেন আছে, ব্যবসা বাণিজ্য আছে, যাতায়াত আছে বিভিন্ন ক্ষেত্রে। সেই সমস্ত বিষয়ে এবং সিকিউরিটি অ্যাসপেক্টগুলো নিয়ে তারা কথা বলতে এসেছিলেন। রমজানের পরে স্থানীয় সরকার নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। দুপুরে ইসির মিডিয়া সেন্টার এক অনুষ্ঠানে যোগ দিয়ে কথা বলেছেন তিনি। কমিশনের চলমান উপনির্বাচন নিয়ে ইসির তৎপরতার কথা জানিয়ে তিনি জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে কিনা সে বিষয়ে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় ইসি। সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হয়েছে উল্লেখ করে নির্বাচনে ঘাটতির বিষয়গুলো কমিশন খতিয়ে দেখবে বলেও জানান তিনি। রমজান মাসের পরেই আমি মনে করি যে লোকাল গভর্নমেন্টের যে সিটি কর্পোরেশনের নির্বাচন সেটা অনুষ্ঠিত হবে। পরবর্তী যে আরও লোকাল গভর্নমেন্টের নির্বাচনে একই ব্যবস্থা করা হয়েছে। সংসদ যদি এটাকে বিবেচনা মনে করেন সঠিক, এটা যদি তারা ভালো মনে করেন তাহলে সেভাবে নির্বাচন হবে। আর যদি সংসদ তার সুচিন্তিত বিবেচনা করে যদি মনে করেন যে না আগের মতোই থাকা ভালো ছিল, তাহলে আগের মতোই থাকবে। অনৈতিক প্রস্তাব এবং কথা কাটাকাটির ক্ষোভ থেকেই চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয় নরসিংদীর শিবপুরের ওবায়দুল্লাহকে। লাশ গুম করতে তার দেহ 7 টুকরা করে রাজস্থানের বিভিন্ন জায়গায় ফেলে দেয় রুমমেট শাহিন। শনিবার সকালে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে খণ্ডিত হাত ও পা উদ্ধার করে পুলিশ। পরে তদন্তে জানা যায় খণ্ডিত অংশগুলো নরসিংদীর শিবপুরের ওবায়দুল্লাহর মরদেহের।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ওবায়দুল্লাহর রুমমেট শাহিনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপরই স্পষ্ট হয় হত্যাকাণ্ডের নৃশংসতা। পুলিশ বলছে অনৈতিক প্রস্তাব ও কথা কাটাকাটির ক্ষোভ থেকেই শুক্রবার দিবাগত রাতে ওবায়দুল্লাহকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে শাহিন। ঝগড়া বিবাদের এক পর্যায়ে এই যে ওবায়দুল্লাহ যিনি নিহত হয়েছেন, তিনি এই শাহিনকে বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করে। তর্ক বিতর্কের এক পর্যায়ে রাগে ক্ষোভে শাহিন সে আসে এবং উপর্যুপরি তাকে ওই ঘাড়ে এবং গলায় চাপা দিয়ে কোপায়। ওবায়দুল্লাহকে খুনের পর মরদেহ 7 টুকরো করে শাহিন। লাশ গুম করতে মরদেহের টুকরো করা অংশ পলিথিনে মুড়িয়ে সাইকেলে করে রাজধানীর বিভিন্ন জায়গা ফেলে দেয় শাহিন। মানুষ যখন বাঁচার চেষ্টা করে তখন সে বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করে। প্রথম যে খণ্ডগুলো ফেলেছে সেগুলো তো রাতের আধারে ফেলেছে, এটা নিয়ে প্রবলেম হয় না। যখন তাকে সিএনজি ড্রাইভার জিজ্ঞেস করেছে ড্রামে কি আছে বা বালতিতে কি আছে, এখানে 2টা খণ্ড সে নিয়েছিল, একটা বালতিতে এবং এটা আপনার ইয়েতে মোড়ানো ছিল, গামছাতে মোড়ানো ছিল। তখন সে বলেছে এখানে বিষাক্ত কেমিক্যাল আছে, এখানে এটা যে কোনো জায়গায় ফেলা যাবে না। আলামত হিসেবে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি ও শাহিনের বাইসাইকেল জব্দ করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। যে ওবায়দুল্লাহ একাই খেয়েছে। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময়ে আরও থাকছে। ট্রলার যোগে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা। সেন্ট মার্টিনের গভীর সমুদ্র থেকে 153 জনকে উদ্ধার। পাচারকারী চক্রের 15 সদস্য আটক। রাজবাড়ীতে চুরির অপবাদ দিয়ে প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে হত্যার হুমকি দেয় মাদকাসক্ত ব্যক্তি। প্রতিবাদ করায় ওই গৃহবধূর শ্বশুরকে পিটিয়ে ও মাথায় আঘাত করে করা হয় হত্যা। এই ঘটনায় অভিযুক্ত বরকত শেখকে করা হয়েছে গ্রেফতার। রোববার ভোরে রাজবাড়ী সদরের পশ্চিম গরিপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী লাভলু সর্দারের স্ত্রী হাসনা বেগমের ঘরের দরজা ভেঙে ঘরে ঢোকেন মাদকাসক্ত বরকত শেখ। এ সময় বৈদ্যুতিক মোটর ও মোবাইল চুরির অপবাদ দিয়ে ঘরে ভাঙচুর চালায় সে। এক পর্যায়ে হাসনা ও তার শিশু সন্তান হানিফ সর্দারকে হত্যার হুমকি দেন বরকত। এ সময় নামাজ থেকে ফিরে হাসনার শ্বশুর শমশের শেখ ঘটনার প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে বরকত বাঁশ দিয়ে পিটিয়ে ও মাথায় আঘাত করে হত্যা করে শমশের শেখকে। দরজা ভেঙে ঘরে ঢোকার পরে ভাঙচুর করছে আর বলতেছে যে আমার মোটর আর মোবাইল যদি না দেও তাহলে তোমাদের মেরে ফেলবো। এই কথার ফলে আমার শ্বশুর নামাজ পড়ে আসার পরে প্রতিবাদ করাতে আমার শ্বশুরের বাড়িতে মেরে ফেলছে। এক কথা দুই কথা উনি করলে হঠাৎ করে ভাষা খারাপ করছে বরকত। ভাষা খারাপ করলে উনি কইছে ভালো হয়ে যায়, ভাষা খারাপ করিস কিসের জন্য, এই ধরনের কথা কইতে কইতে উনার একারে বাড়িতে বাড়িতে এই পর্যন্ত নিয়েছে। এই কথা দুই কথার পর এই যে জায়গায় বাস ছিল মাথা ভেজে বাড়ি দিয়ে ককটা বাড়ি দিয়ে মানে গিলোমিলো বাইকে ফেলেছে। হত্যার ঘটনায় নিহতের ছেলে থানায় মামলা করেন। পরে অভিযান চালিয়ে বরকত শেখকে গ্রেফতার করে পুলিশ। মূল হত্যাকারী মোহাম্মদ বরকত শেখকে পুলিশ অ্যারেস্ট করেছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। 72 বছর বয়সী শমশের শেখ 2 ছেলের সংসারে অবসর জীবনযাপন করছিলেন। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। নরসিংদী থেকে কিশোরীকে ধর্ষণ ও হত্যা ঘটনায় প্রধান আসামি নূর মোহাম্মদ নুরা সহ 7 আসামির 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদি হাসান এই আদেশ দেন। সকালে আদালতে তোলা হয় আসামিদের। বাদী পক্ষে স্বপ্রণোদিত হয়ে আইনজীবী দাঁড়ালেও আসামি পক্ষের কোনো আইনজীবী ছিলেন না। 15 দিন আগে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে ওই কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করে স্থানীয় বখাটে নুরার নেতৃত্বে 5 থেকে 6 জন। এই ঘটনায় দুপক্ষের মধ্যে স্থানীয়ভাবে মীমাংসা হয়। পরে বিচার চাইলে মেয়েটিকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যা করা হয়। আমরা চাই এই মামলা পুলিশ যদি আন্তরিক হয়, অত দ্রুত মামলা চার্জশিট দিবে এবং যদি পুলিশ আন্তরিক হলে আমরা 6 মাসের মধ্যে মামলাটা কমপ্লিট করতে পারবো। আর আমি চাই যে এই মামলার সর্বোচ্চ সাজা হোক এবং এই মামলার সর্বোচ্চ সাজা হইল মৃত্যুদণ্ড। পাবনায় দাদি নাতনি হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায় ঘটনার দিন শনিবার রাতেই দাদি নাতনি হত্যার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল থেকে হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হয়। পরে দুপুরে ঈশ্বরদীর দাসুরিয়ার ভবানীপুর গ্রাম থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আসামিকে জিজ্ঞাসাবাদ চলছে এবং হত্যার কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। জয়পুরহাটে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত পলাতক রয়েছে।
স্বজনদের দাবি, সদর উপজেলার এলতা উত্তরপাড়া গ্রামের খালেদা বিবি আব্দুল বাকি দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ লেগে থাকত। সবশেষ শনিবার বিকেলে খালেদার স্বর্ণের চেইন এবং মোবাইল ফোন কেড়ে নেন তার স্বামী। বিষয়টি গ্রামের লোকজনকে জানালে পারিবারিক বৈঠকের মাধ্যমে স্বর্ণের চেইন এবং মোবাইল ফোন ফেরত দেওয়া হয়। রাতে সেহরির সময় ওই দম্পতিকে ঘুম থেকে ডাকতে যান গৃহকর্মী। এ সময় ঘরের দরজা খুলে পালিয়ে যান আব্দুল বাকি। পরে ঘরের মেঝেতে খালেদার মরদেহ পাওয়া যায়। সাগরপথে ট্রলার যোগে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় সেন্ট মার্টিনের গভীর সমুদ্র এলাকা থেকে 153 জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড জানায়, সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কিছু লোক সেন্ট মার্টিনের দক্ষিণ পশ্চিম সংলগ্ন গভীর সমুদ্র এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে অভিযান চালায় তাদের একটি দল। অপারেশন সমুদ্র প্রহরায় নিয়োজিত কোস্টগার্ড জাহাজ কামরুজ্জামান বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক ট্রলারকে থামায়, সংকেত দিলে অমান্য করে ট্রলারটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। অতঃপর ট্রলারটি ধাওয়া করে সেন্ট মার্টিনের দক্ষিণ পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় আটক করা হয়। ট্রলারে তল্লাশি চলে মালয়েশিয়াগামী নারী ও শিশুসহ 153 জনকে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। আটক করা হয় 15 মানব পাচারকারীকে। জনপদের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। খামেনির মৃত্যুতে ইরান জুড়ে আর্তনাদ। সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদও নিহত। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তেহরানের পাল্টাপাল্টি হামলা অব্যাহত। ইরানের হামলায় আমিরাতে এক বাংলাদেশি নিহত। কুয়েত বিমানবন্দরে আহত 4। প্রবাসীদের নিরাপত্তায় গুরুত্ব প্রধানমন্ত্রীর। ফ্লাইট বাতিলে ভোগান্তি কমানোর চেষ্টা। এবং যে কোনো দুর্যোগ পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবেলায় করণীয় ঠিক করার নির্দেশ প্রধানমন্ত্রীর। শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্রে। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে আবারও আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।